7 জুন 2023 ভারতের মহারাষ্ট্রের থানে নামের একটি জায়গায় গীতা আকাশদ্বীপ নামের একটি অ্যাপার্টমেন্টে 7ম তলায় অবস্থিত রুম নাম্বার 704 এর আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা খুবই অসুবিধায় ছিল। কেন কি বেশ কয়েকদিন ধরে ওই 704 রুম নাম্বার থেকে বের হয়ে আসতে থাকা একটি খারাপ দুর্গন্ধ আসলে তাদের জন্য একটি সমস্যা তৈরি হতে যাচ্ছিল। লাগাতার যখন এই দুর্গন্ধ প্রতিবেশীদের কাছে অসহ্য হয়ে উঠল, তখন তারা এই খবরটি পুলিশকে জানাতে বাধ্য হয়। যখন পুলিশ অপ্রীতিকর ঘটনার ভয়ে ফ্ল্যাটের ভিতরে পৌঁছায়, তখন আতঙ্কে সবাই হতবাক হয়ে যায়। ঘরের ভেতর যখন পুলিশ প্রবেশ করে, তখন তারা দেখতে পায় যে একজন মহিলার শরীরের কিছু টুকরো সেখানে পড়ে আছে, কিছু টুকরো রক্তসহ একটি বালতিতে ছিল এবং কিছু টুকরো রান্নাঘরে সেদ্ধ করে রাখা ছিল। এই দৃশ্য দেখে পুলিশ আচমকায় ছিল। কেউই বুঝতে পারছিল না যে আসলে ওই জায়গায় কি হয়েছিল। চারিদিকে হইচই শুরু হয়ে গেল। সবাই জানতে চেষ্টা করতে লাগল যে এত খারাপভাবে একটি মানুষকে কেন এইভাবে মারতে হলো। আসুন দেরি না করে তাহলে আপনাকে নিয়ে চলি এই ঘটনার আসল কাহিনীতে, যা শুনে আপনি কল্পনাও করতে পারবেন না। কাহিনীটি হলো দুজনের সাথে লিভিং রিলেশনশিপ নিয়ে, যা আজকালের জন্য খুবই সাধারণ একটি জিনিস। কাহিনীর আসল চরিত্রে ছিল 36 বছর বয়সী সরস্বতী বেদ্যা নামের এই মহিলা এবং তার লিভিং পার্টনার 56 বছর বয়সী মনোজ সানে নামের এই যুবক। সরস্বতী বেদ্যা ছোটবেলায় থেকে তার 3 বোনের সাথে আহমেদনগরে বসবাস করত এবং সেইখানেই সে বড় হয়। 18 বছর বয়স হয়ে যাওয়ার পর সরস্বতী বেদ্যা আহমেদনগর ছেড়ে দূরের আত্মীয় স্বজনের সাথে এসে থাকতে লাগে। সরস্বতী বেদ্যা মাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয়। অপরদিকে মনোজ সানে একজন শিক্ষিত লোক ছিল, অন্যদিকে সে একজন অনাথ ছিল। ভালো পড়াশোনা করে একজন টেকনিশিয়ান হওয়া সত্ত্বেও কোনো চাকরি পায়নি, আর তাই সে বাভেই নামের একটি জায়গাতে একটি রেশন দোকানে কাজ করত। পরিবার বলতে তার তেমন কেউই ছিল না। তার একজন কাকা মধুকর সানে এবং কয়েকজন কাকাতো ভাই বোন থানেতে থাকত, কিন্তু তাদের সাথে মনোজের কোনো সম্পর্ক ছিল না। ঘটনার 15 বছর আগে ওই রেশন দোকানে কাজ করতে করতে মনোজ সানের সাথে সরস্বতী বেদ্যার প্রথমবার দেখা হয়েছিল। কথায় কথায় যখন সরস্বতী জানতে পারে যে মনোজও সরস্বতীর মতো আহমেদনগরের বাসিন্দা, তখন দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং পরে যখন এটাও জানতে পারে যে দুজনেই অনাথ ছিল, তখন দুজনের হৃদয়ে একে অপরের জন্য জায়গা করে নেয়। এদিকে সীমাবদ্ধতার কারণে মনোজ সরস্বতীকে একটি দোকানে সেলস হিসাবে চাকরি নিয়ে দেয়। মনোজ প্রতিটি অসুবিধায় সরস্বতীর পাশে দাঁড়িয়েছিল বলে সে মনোজকে পছন্দ করতে লাগে। যে কোনো ছোট বড় সমস্যার জন্য সরস্বতীকে মনোজের সহায়তা নিতে হতো এবং মনোজও তাকে খুবই সাহায্য করত। অবশেষে সরস্বতী বেদ্যা তার এবং মনোজ সাহানের মধ্যে 20 বছরের বিশাল বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও মনোজের সাথে তার জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়, আর দুজনেই মীরা রোডে এসে গীতা নগরের একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। তারা দুজনই তাদের প্রতিবেশীদের সাথে তেমন কোনো যোগাযোগ রাখত না এবং না তারা কোথাও খুব একটা যাতায়াত করত, কিন্তু তারা যেভাবে একে অপরের সাথে কথাবার্তা বলতো, প্রতিবেশীরা এটাই ভাবত যে তারা স্বামী স্ত্রী ছিল। ঘটনার দিন অর্থাৎ 7 জুন যখন পুলিশ ওই বাড়িতে পৌঁছে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেয়, তখন মনোজ দরজা খুলে, কিন্তু সে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে নেয়। সরস্বতীর হত্যার কথা জানতে পেরে পুলিশ যখন মনোজ সাহানিকে অ্যারেস্ট করে নেয়, তখন তার মুখে কোনো রকমের ভয় বা দুঃখের চিহ্ন ছিল না। 56 বছর বয়সী মনোজ সানের দেওয়া বিবরণ অনুসারে সে পুলিশকে বলেছিল যে আমি মনোজ সানে, গত বহু বছর থেকে এই ফ্ল্যাটে আছি, সবকিছু ঠিকঠাক চলছিল। সরস্বতী তার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করছিল এবং আমি তাকে গণিত বিষয় পড়াতাম।
পুলিশও ফ্ল্যাটের ভেতরে একটি বোর্ড খুঁজে পেয়েছিল যেখানে কিছু গণিতের প্রশ্ন লেখা ছিল। মনোজ পুলিশকে বলে যে সরস্বতী বেদ্যা নাকি তাঁর কাছে মেয়ের মতো ছিল এবং সে সরস্বতীকে হত্যা করেনি। কীটনাশক খেয়ে নাকি সরস্বতী বেদ্যা তার জীবন দেয়। সে বলে 4 জুন আমি যখন বাড়ি ফিরে আসি তখন সে মাটিতে পড়ে আছিল এবং তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। আমি যখন দেখি তখন তার শ্বাস বন্ধ ছিল। সে মারা গেছিল। এরপর পুলিশের হাতে ধরা না পড়ার জন্য আমি মৃতদেহকে নিষ্পত্তি করার কথা ভাবি, তাই সরস্বতী বেদ্যার দেহ কেটে টুকরো টুকরো করে দিই। সরস্বতীর হত্যার কথা জানার পর মুম্বাইতে বসবাস করা সরস্বতী বেদ্যার 3 বোন পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের বক্তব্য দেওয়ার সময় পুলিশকে জানায় যে মনোজ ও সরস্বতী স্বামী স্ত্রী ছিল। প্রায় 8 বছর আগে তার বোন সরস্বতী একটি মন্দিরে মনোজকে বিয়ে করেছিল। বিয়ের পর তারা খুব শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন করছিল। তবে বয়সের বিশাল পার্থক্যের থাকার কারণে তারা কারো কাছে বিয়ের কথা প্রকাশ করেনি। তাদের দুজনের মধ্যে 20 বছরেরও বেশি বয়সের পার্থক্য ছিল এবং এই পার্থক্যের কারণে সরস্বতী প্রায়ই লোকজনের কাছে মনোজকে তার মামা হিসাবে পরিচয় করিয়ে দিত। বোনদের দেওয়া এই বক্তব্যের পরে পুলিশ আবার মনোজকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে সে বিয়ের কথা স্বীকার করে এবং বলে যে সরস্বতী স্বভাবে খুবই শক্তিশালী ছিল এবং তার মনে হচ্ছিল যে মনোজ তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। সরস্বতীর এই সন্দেহের জন্য দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও একই রকমভাবে ঝগড়া হয়েছিল, কিন্তু সেই দিন মনোজ নিয়ন্ত্রণ হারিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, যার কারণে সরস্বতী রাগ করে কীটনাশক পান করে আত্মহত্যা করে। কারণ যখন এই ঘটনা ঘটে তখন সে বাড়িতে ছিল না। বাড়ি ফিরে যখন সে সরস্বতীকে মৃত অবস্থায় দেখে তখন সে ভাবতে শুরু করে যে তাকে সরস্বতী বেদ্যার হত্যার জন্য গ্রেপ্তার করা হবে। তাই সবকিছু লুকানোর চেষ্টায় সরস্বতী বেদ্যার মরাদেহকে কাঠ কাটার যন্ত্র দিয়ে টুকরো টুকরো করে ফেলি। পুলিশ আটকের পর মনোজের আইনজীবীরা আদালতে দাবি করে যে সে একজন মানসিক রোগী, তাই তাকে ছেড়ে দেওয়া উচিত যাতে সে তার চিকিৎসা করতে পারে। এরপর মাননীয় বিচারক পুলিশকে মনোজের সাইকোমেট্রিক টেস্ট করার নির্দেশ দেয়। মিথ্যা ও অপরাধ কখনই লুকানো যায় না এবং এই সত্যটিও যে হাসপাতাল নিশ্চিত করে যে তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং তার কোনো মানসিক রোগ ছিল না। এদিকে পুলিশের হাতে মনোজের ফ্ল্যাট থেকে একটি হাতুড়ি, একটি টালি কাটার, মাংসের সাথে একটি চেইনস, মাংসের টুকরো সহ একটি প্রেসার কুকার, মাংসের টুকরো সহ 2টি প্লাস্টিকের বালতি, একটি পিতলের ব্যাগ এবং রান্নাঘরের স্ল্যাবে রাখা মাংসের টুকরো সহ 2টি স্টিলের চামচ। সরস্বতীর শরীরের দুর্গন্ধ থেকে রক্ষা করতে ব্যবহৃত সুগন্ধি তেলের বোতল পাওয়া যায়। এর মধ্যে চেইনস পড়ে গিয়ে একটি বিশাল প্রমাণ হয়ে ওঠে। আসলে চারপাশে খোঁজ খবর নেওয়ার পর পুলিশ যখন কার্তিকা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে পৌঁছায়, দোকানের মালিক জানায় যে কয়েকদিন আগে মনোজ এখানে চেইনস মেরামত করতে এসেছিলেন এবং সে এটি কি কাজে ব্যবহার করে বলে জানতে চাইলে সে দোকানদারকে সঠিকভাবে উত্তর দেয়নি। আর তখনই পুলিশের হাতে তা শক্ত প্রমাণ হয়ে গেল। তারা মনোজকে তাদের নিজস্ব উপায়ে রিমান্ডে নেয় এবং অবশেষে সে আসল সত্য প্রকাশ করে, যা শুনে সবাই হতবাক হয়ে পড়ে। সে প্রকাশ করে যে আসলে মনোজ নিজেই সরস্বতীর উপর সন্দেহ করত। তার কাছে মনে হতো যে সরস্বতীর অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, আর এই সন্দেহই হয়ে ওঠে সরস্বতীকে হত্যা করার সবচেয়ে বড় কারণ। সে বয়সে সরস্বতীর চেয়ে অনেক বড় ছিল এবং এই নিরাপত্তার কারণে রাগ ও হিংসা থেকে সে সরস্বতীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এরই মধ্যে পুলিশ তার গুগলের সার্চ বক্সে হিস্ট্রি অনুসন্ধান করে দেখে। খুনের আগে অর্থাৎ 28 ও 29 তারিখে সে গুগলে মারাত্মক কীটনাশকের ব্যাপারে সার্চ করে এবং গুগলে এটাও সার্চ করে দেখে
যে একটি মৃতদেহকে গলাতে কত সময় লাগে, কিভাবে একটি মৃতদেহকে টুকরো টুকরো করা যায় এবং কিভাবে সেগুলো নিষ্পত্তি করা যায়। এরপর গুগল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে প্রথমে একটি টাইলস কাটার মেশিন 1000 টাকায় এবং একটি 200 ভোল্টেজের বৈদ্যুতিক চেইনস কিনে। এরপর ব্যবস্থা করে কীটনাশক, লাশের উপর পোকামাকড় না বসা এবং দুর্গন্ধ না বের হওয়ার জন্য সে 5 বোতল সুগন্ধযুক্ত ইউক্যালিপটাস তেলও কিনে। ঘটনার দিনও এই বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং ঝগড়ার পর সে নিজে একটি বাটারমিল্কে কীটনাশক মিশিয়ে সরস্বতীকে দিয়ে দেয়। তাকে যন্ত্রণায় রেখে মনোজ তার মৃত্যুর অপেক্ষায় ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে তখন সরস্বতীর মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং সে মারা গিয়েছিল। সে সরস্বতীর শ্বাস বন্ধ হয়েছে কিনা তা পরীক্ষা করে এবং তারপর নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করে সে একটি বৈদ্যুতিক ছুরি দিয়ে সরস্বতীর শরীরকে 20 টুকরো করে ফেলে। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়তে দেখে সে সরস্বতীর দেহের সেই রক্তাক্ত টুকরোগুলো বালতিতে রেখে দেয় যাতে রক্ত বালতিতে থেকে যায়। কিন্তু এর পরেও সম্ভবত তার নিষ্ঠুরতা কমেনি। সে কিছু টুকরোকে এত ছোট করে কাটে যাতে সে কুকারের মধ্যে সেদ্ধ করতে পারে। কিছু টুকরোকে গ্যাসে ভাজে এবং পরে তা কুকুরকে খাওয়ায়। পুলিশ কার্তিক এন্টারপ্রাইজের দোকানের মালিক, বাটার মিল্ক বিক্রেতা এবং কীটনাশক বিক্রেতার বক্তব্য রেকর্ড করে, যার কাছ থেকে মনোজ হত্যাকাণ্ডের ব্যবহৃত জিনিসপত্র কিনেছিল। এই সমস্ত প্রমাণের ভিত্তিতে পুলিশ তার পক্ষে উপস্থাপন করে এবং আদালত মনোজকে 302 ধারায় অপরাধী ঘোষণা করে তাকে কারাগারে পাঠায়। রিপোর্ট অনুযায়ী এই মামলা এখনো চলছে। মনোজের আইনজীবীরা আরও একবার চেষ্টা করে এই মামলায় একটি নতুন মোড় আনার চেষ্টা করেছেন। এবার তারা বলেছেন যে মনোজের 2004 সালে HIV পজিটিভ পরীক্ষা করা হয়েছিল এবং তখন সরস্বতীর সাথে মনোজের কোনো সম্পর্ক ছিল না। পুলিশ আদালতে 1200 পৃষ্ঠার একটি চার্জশিট এবং 68 জন সাক্ষীর ফাইল জমা দিয়েছে এবং তারা নিশ্চিত যে সরস্বতী অবশ্যই ন্যায় বিচার পাবে। ঘটনাটি আমাদের ভাবতে বাধ্য করে যে যার সঙ্গে আমরা প্রেমের মুহূর্ত কাটাই এবং যার সাথে আমরা বাঁচার শপথ করি তারও কি এমন রূপ হতে পারে। আমরা উপরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সরস্বতীর আত্মাকে শান্তি দেয় এবং এইরকম মৃত্যু যাতে আর কেউ না হয়। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।